রাজধর্ম নাকি আইওয়াশ? যুব ভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে অরূপ বিশ্বাসের ইস্তফা থেকে পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজনীতির অন্দরে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে। 26-এর আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আবার সেই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্রই কমিশন বিজেপি আতাতের অভিযোগে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে ঠিক কতজনের নাম রয়েছে, কতজন ভোটারের নাম রয়েছে, কত নাম বাদ গিয়েছে, এবার যাদের নাম বাদ গিয়েছে তাদের কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে, আর কেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্রই রাজনৈতিক দলগুলির মধ্যে একেবারে দড়ি টানাটানি শুরু হয়েছে। দেখুন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় 1.5 মাস পর প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন 7,08,16,631 জন। বাদ গেল 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর প্রক্রিয়া। 11 ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ পড়বে এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা দেখতে গেলে প্রথমে লগইন করুন voters.eci.gov.in ওয়েবসাইটে। তারপর ক্লিক করুন সার্ভিসেস বাটনে। এরপর সার্চ ইওর নেমে ক্লিকের পর নির্দিষ্ট বক্সে আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের নাম। তারপর নির্দিষ্ট বক্সে আপনার এপিক নাম্বারটি লিখুন। এরপর ক্যাপচা কোড লিখে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। একই রকমভাবে তালিকা দেখা যাচ্ছে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটেও। পাশাপাশি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও কমিশনের অ্যাপ ইসিআই নেট ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ খুলে ক্লিক করুন সার্চ ইওর নেমে। খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলে ভোটার আইডি অর্থাৎ এপিক নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন সেটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষের বেশি নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ ভোটার 12,30,038, 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে 1,38,328 জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা 57,604। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 58,20,898-এ। বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব। এসআইআর এর মতো চলবে, যেটা কিনা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে যেভাবে করছে আমার মনে হয় সেটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হলে সঠিক তথ্যটা উঠে আসবে অ্যাকচুয়ালি বাংলায় ভোটার কত আছে। 15 জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে, যেগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর 7 ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া খসড়া ভোটার তালিকা মিলবে বিএলওর কাছেও। রুমা পাল, বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে এই তালিকা প্রকাশিত হওয়ার পরপরই আমি রাজস্বীর কাছে আসবো। একেবারে তুমি দেখলে রাজস্বী, একেবারে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সরাসরি বলছেন গোটাটার পেছনে তোমাদের চক্রান্ত রয়েছে, বাংলা দখল অসম্ভব জেনে একেবারে নির্বাচন কমিশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছো তোমরা। তাহলে এটাই বলতে হয় যে তৃণমূল কংগ্রেস এটা চাইছে যে 26 লক্ষ মৃত ভোটার আছে, ওই যে 19 লাখ শিফটেড ভোটার আছে, ওই যে 1,38,000 ডুপ্লিকেট ভোটার আছে, এরা সবাই থেকে যাক। মানে দ্বিজেনবাবুরা যাতে ওই রাবণের সিঁড়ি তো তৈরি করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বর্গের সিঁড়িটা তৈরি করেছেন, রাবণের অসম্পূর্ণ কাজটা পূর্ণ করেছেন, ওই সিঁড়িটাতেই দ্বিজেনবাবুরা নেমে এসে সবাই এসে ভোট দিয়ে চলে যাবেন। এইটাতে যদি তৃণমূল কংগ্রেসের বা সৌগতবাবুদের
বা কুণাল ঘোষদের একটু কষ্ট হয়ে থাকে, দেখুন তাহলে তো আমাদের কিছু করার নেই। এটি ইলেকশন কমিশনকে বলতে পারেন, কোর্টে অ্যাপ্লাই করতে পারেন যে মাই লর্ড এই মৃত ভোটাররা যেন থাকে, এই মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত, এটা বলে যেতে পারেন। কল্যাণবাবু কিত করতে করতে চলে যেতে পারেন হাইকোর্টে, কোনো অসুবিধা নেই, যেতেই পারে। যাক, বেশ, আমি নিঃসন্দেহে তার উত্তর এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায় দেবে, কিন্তু তার আগে একবার দেখাতে চাইবো যে আজকে যে অত্যন্ত দুই যদি হাই প্রোফাইল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তির নাম বলা যায়, একটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনের নাম নিঃসন্দেহে হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আপনারা জানেন সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে মিত্র ইনস্টিটিউশনে তিনি যেখানে ভোট দেন সেখানে 127 জনের নাম বাদ গিয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 127 জনের নাম মিত্র ইনস্টিটিউশনে বাদ পড়েছে। আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেটা কেন্দ্র নন্দীগ্রামে 79 নম্বর বুথ, যেটা হচ্ছে নন্দনায়ক বার প্রাইমারি স্কুল, সেখানে 11 জনের নাম বাদ গিয়েছে। এইবার এখানে কিন্তু বিরোধী দলনেতা ভোট দেন, কিন্তু ভবানীপুরে তার বিধানসভা কেন্দ্রে তার পোলিং স্টেশনে বা বুথে যে 127 জনের নাম বাদ গিয়েছে, এটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ভীষণ উদ্বেগজনক। ভুয়ো ভোটার এর ভোটে তিনি বারে বারে যেতেন, এইটা প্রমাণ হয়ে গেল বলছেন বিরোধী দলনেতা। কি বলেছেন দেখুন, তারপরে আমি তৃণমূল মুখপাত্রের কাছে আসছি। যে বুথে উনি ভোট দেন সেই বুথে ওনার 127 জন নাম বাদ গেছে, এটা একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এ তো প্রমাণ হয়েছে, 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন, এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, আসলে সূর্য অস্ত যাচ্ছে, তো সূর্য অস্ত যাওয়ার পরে মনে হচ্ছে যে ওই যে 26 লক্ষ না 24 লক্ষ 16,852 জনের নাম বললে মৃত ভোটার, তার থেকে একজন বাদ দাও না, সূর্য অস্তমিত হয়েছে তো, মানে সূর্যদের ডানকুনি সে তো মারা গেছে, কিন্তু বর্তমান কাউন্সিলর, সে নিজের শ্রাদ্ধও করে ফেলছে। ফলে এইগুলো বিজেপি বুঝতে পারে না, এরা বলে ভুয়ো কথা বেশি। একটা ছোট্ট তত্ত্ব জনগণের জন্য, আমার জনগণের কাছে খুব ওপেন আছে। রুদ্রনীল ঘোষ হেরেছিল শুভনদেবের কাছে কত ভোটে? 28,000 কিছু ভোটে। রুদ্রনীল ঘোষ ভবানীপুর থেকে 28,000 কিছু ভোটে হেরেছিল। তারপরে মমতা ব্যানার্জি সেখানে এলেন, কত ভোটে জিতলেন? 58,832 ভোটে। 58,832 ভোটে। শুভেন্দুদা কত ভোটে জিতেছেন? 1956। এবার 1956 কনটেক্সটে 11কে বিচার করুন, আর 58,832-এর এগেনস্টে 127 জনকে বিচার করুন। তাহলে শুভেন্দুদা কার কথা ঠিক হবে? আপনার কথাই যদি ঠিক হয় তাহলে তো আপনি সব থেকে বড় ভুয়ো ভোটারে জিতেছেন। আরেকটা পরিসংখ্যান বিরোধী দলনেতা, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর দেওয়া হিসেব, আমি একবারে তার বক্তব্য বলছি, 41 লক্ষ ভোটের ব্যবধান ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। এইবারে তার মধ্যে বাম এবং কংগ্রেস আরো কিছু ভোট কেটেছিল, যেটা যোগ করলে 58 লাখের কাছাকাছি দাঁড়ায়, যে সংখ্যার ভোটারের নাম এই তালিকায় বাদ গিয়েছে। ফলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্য, তৃণমূল বিজেপির মধ্যে ভোটের সংখ্যা নিরিখে কোনো তফাৎ নেই। তার মানে এই কটা উনি ধরে নিয়েছেন যে তৃণমূলের পক্ষেই গেছিল। এটা একটা যদি সত্যি কথাই হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা সত্যি কথা হবে, শীতকালে অনেকের ঠান্ডা লেগে মাথা খারাপ হয়ে যায়। কেন বলুন তো? 3টে ডেট মনে পড়ছে, 3টে ডেট সরকারের পতন করে দেবে। আবার কি শীতকালই ছিল, কি বলেছে? 1,25,00,000 মুসলমান এবং রোহিঙ্গা বাংলাদেশির নাম বাদ দেব। কে বলেছিল? শুভেন্দু অধিকারী। এই যে 11 জনের নাম বাদ গেছে, আর টোটাল এত 58,000-এর নাম বাদ গেছে, বা এত কজন মুসলিম, কজন হিন্দু? রাজশ্রীর কাছে আসবো, কিন্তু তার আগে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। কিন্তু সুব্রতদা, এই যে এসআইআর হলো, 58 লাখের নাম বাদ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করুন, এই যে ভুয়ো ভোটার নিয়ে এত তরজা পৌঁছেছিল, মাত্র 1,38,000 ভুয়ো ভোটার বেরিয়েছে। না, ভুয়ো ভোটার মানে কি? যেটা ফেক এন্ট্রি আছে, মৃতটাও ভুয়ো ভোটারের মধ্যেই পড়ে, কারণ ওইটা তো থাকবার কথা না। দেখুন, এই যে যা নাম বাদ গেছে এখানে 26 লক্ষ কিছু যা মৃত,
যে নামগুলো থাকবার কথা ছিল না, এসআইআরে বাদ গেল, এটা এসআরইআরেও বাদ যেতে পারতো। আমি ওটা গুরুত্বপূর্ণ না, লোক ওখানে যেটা থাকার কথা না, যেটা ডাবল এন্ট্রি আছে, যেটা ফেক আছে, যেটা ডেড আছে, সেগুলো সবসময় বাদ দেওয়া যায়, স্যানিটাইজ করা যায়। এখন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন আজকে থেকে ভোটার লিস্টে ফর্ম 6 দেওয়া যাচ্ছে, ফর্ম 7 দেওয়া যাচ্ছে, ফর্ম 8 দেওয়া যাচ্ছে, মানে কারেকশন, ডিলিশন, ইনক্লুশন সব আজকে থেকে ওপেন করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ফর্ম 6-এ এতদিন যেটা ছিল, ফর্ম 6 আমি ফিল আপ করতে পারতাম, এইবার সঙ্গে অ্যানেক্সচার 4 দিতে হচ্ছে ফর্ম 6-এর জন্য। আমাদের কথাটা বরাবর এইরকম, এই প্রশ্নে যে ভাই তুমি নির্বাচন কমিশন, যেখানে আসল লোক আছে তার নাম তুমি লিস্ট করে ভোট করো, কিন্তু তোমার তো এটা রাইট নেই যে কে নাগরিক আর কে নাগরিক না সেটা দেখার, সেটার জন্য তো মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি আছে, তারা দেখবে। তাহলে ফর্ম 6-এর সঙ্গে অ্যানেক্সচার 4 দিতে হচ্ছে কেন? যে এতদিন দিতে হতো না, কখনো দিতে হয়নি, ভারতবর্ষের কোথাও দিতে হয়নি, এবার এটা দিতে হচ্ছে। আমাদের কথাটা এখানেই, নির্বাচন কমিশনের এখতিয়ার নেই নাগরিক কি নাগরিক না বিচার করার, নির্বাচন কমিশনের এখতিয়ার আছে যে লোকগুলো আসল তার নাম লিস্ট করা। নিঃসন্দেহে আমি বলছি একটা জায়গায় হুগলির প্রসঙ্গ বা কিছুক্ষণ আগে প্রদীপ্ত মুখোপাধ্যায় তুলে ধরছিল যে কাউন্সিলর জীবিত, কিন্তু তাকে এই ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফট রোলে দেখানো হয়েছে মৃত। আমি আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে রাখি, জীবিত ব্যক্তির ভোটার তালিকায় নাম নেই, আবার বাবা মা মারা গিয়েছেন অনেকদিন, খসড়া তালিকা প্রকাশের পর বাবা মায়ের নাম চলে এসেছে সেখানে, এমনটা অভিযোগ করছেন যাদবপুরের 2 বাসিন্দা। গোটা বিষয়টা কি দেখুন, তারপর আমি বাকি অতিথিদের কাছে আসছি। প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠছে। অভিযোগ তুলছেন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। একজনের অভিযোগ তার বাবা মা মারা গেছেন, তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম আছেন, আর আরেকজনের অভিযোগ তিনি গত নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা হয়েছে আজকের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর। কিন্তু আমি ফর্ম সাবমিট করেছি, তার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, রিসিপ্ট কপি আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, যেটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে আমার ওয়াইফের নাম এসছে, সেখানে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসেন্ট অথবা আনট্রেসেবল বলছে, যেটা একেবারেই ভুল কথা। এবং এখন যোগাযোগ করাতে বলছে যে এখন নাকি ফর্ম 6 ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছে করে মানে সাবমিট করেছি, তার ডকুমেন্ট আছে, ওরা তো আমার পক্ষ থেকে তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন এখন হচ্ছে যে এই ঝামেলা পোয়াবো? মারা গেছেন 2015 সালে। তারপরে আমি যথারীতি নিয়ম মেনে তা মার আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আমি সারেন্ডার করে দিই, ভোটার কার্ড। এরপরে 2024 আমার বাবা মারা যান। এই দুটোই উইথ ডেথ সার্টিফিকেট এবং ফর্মের মধ্যে আমি যেটা লিখে দিতে বলেছেন ওনারা মারা গেছেন, সেটা বড় বড় করে লিখে আমি বিএলওকে সাবমিট করি। বিএলওর কাছে কপি চেয়েছিলাম, বললো ডেথ সার্টিফিকেটের সঙ্গে যেটা যাবে তার কপি আমরা দেবো না, দিচ্ছি না এখন। তা যাই হোক, এবার যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো তাতে আমি দেখতে পেলাম যে বাবা মা দুজনেরই নাম বর্তমান। সরাসরি সিইও মনোজ আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি, দেখবো কি বলছেন। 16th December to 7th February এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অন 14th February। তো এটা যেটা আছে, যখন আমরা আরাম করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই 1 সপ্তাহ বাড়িয়েছিল। তো 1 সপ্তাহ যেটা আছে, আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, 1 সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন। আমরা কোনো এক্সট্রা টাইম চাই নেই, বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা যে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা ও তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই আরোরা।
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইআরও আছেন, তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস যেটা এরপরে পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং আপনারা জানেন, এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960 ওখানে ওর অন্তর্গত যেটা আছে যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও, অ্যান্ড আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশনস অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে এইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নিয়ে হবে, আমরা তো রিকমেন্ড করেছি कि ARO के भी पावर दिया जन्ने ERO समान। तो यदि कमीशन ERO के पावर देवे तो ERO इंडिपेंडेंट डिस्पोज करते पारबे, ऊपर तदारुकी থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই এনিউমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিংয়ের জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন, বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল, ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল, ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলওকে, হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজড যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন, এবং বিএলওকে তাদের এই টোটাল এনিউমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে, যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের 1,81,454 বিএলএস যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল, তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনও কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব।
এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারুর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশনও যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে, যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয় যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন, স্পেশাল অবজার্ভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে। তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন, এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজেন্ট জয়েন্ট সেক্রেটারি 50 সিনিয়র আইএস অফিসারকে দিয়েছেন দেখার জন্য। এরা সব ঘুরছেন, এরা বিভিন্ন এরিয়া গিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছেন, এরা বিএলও সঙ্গে মিটিং করছেন, ডিও সঙ্গে মিটিং করছেন, টেস্ট চেক করছেন, স্যাম্পল চেকিং করছেন, আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওরা ইনকোয়ারি করছেন অ্যান্ড উপদেশ দিচ্ছেন। স্পেশাল ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়েছে, মূলত পারসনস উইথ ডিসেবিলিটি তাদের যে ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, ওল্ড এজ হোম রয়েছে, অরফ্যানেজ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হোম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের। প্রত্যেক ডিওরা এই হোমে আলাদা করে ক্যাম্প করেছেন যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে এনিউমারেশন ফর্ম তারা পেয়ে কিভাবে ফিল আপ করা দরকার, এবং যারা এনিউমারেশন ফর্ম পাননি তারা কিভাবে ফর্ম 6-এ অ্যাপ্লাই করবেন, পুরো পদ্ধতিটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পেশাল ক্যাম্পের একটা ছবিও আপনাদের দিয়েছি, শেয়ার করেছি। কলকাতা ডিওর নর্থের উদ্যোগে মূলত আমাদের সোনাগাছি এলাকায় এই ক্যাম্পটি হয়েছিল। এছাড়া খুব ইম্পর্টেন্ট ছিল বিএলএ মিটিং। এর পদ্ধতিটা ছিল এরকম যে প্রত্যেক বিএলও বুথ লেভেল অফিসার তার বুথ লেভেল এজেন্টকে একটা লিখিত নোটিশ দেন এবং রিসিভ করান একটা মিটিংয়ের জন্য। এই মিটিং একদম শেষ পর্যায়ে হয়েছিল এএসডি লিস্ট মূলত তৈরি করার জন্য। মিটিংয়ের নোটিশ করার পর মিটিংয়ে যেদিন মিটিং হয় সেদিন মাইনিউটস লেখা হয় এবং এই মাইনিউটে সই করেন উপস্থিত সকলে। যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সই করেননি সেক্ষেত্রে বিএলও লিখিতভাবে নোট করে রাখেন যে কারা কারা সই করেননি কিন্তু উপস্থিত ছিলেন। এই মাইনিউটস প্রত্যেকটি পোলিং স্টেশনের যে লিঙ্ক আমাদের জেলা শাসকরা ক্রিয়েট করেছেন সেখানে এই মাইনিউটস এবং প্রত্যেক মিটিংয়ের ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, এবং যে কোনো সময় যে কেউ এই মিটিংয়ের ফটোগ্রাফ অ্যাক্সেস করতে পারবেন এবং এই মাইনিউটস অফ দ্য মিটিং পড়ে নিতে পারবেন। সো যেটা আমরা ডে 1 থেকে যখন আরাম হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা বলেছিলাম যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএকে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। সরাসরি সিইও দপ্তর থেকে দেখছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিইও। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আলোচনায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।